শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত আমাদের জুনিয়র টিউটোরিয়ালে। আমাদের এইখানে আমরা সকলে মিলে চেষ্টা করব তোমাদের বেসিক থেকে শুরু করে প্রো পর্যন্ত সকল ধারণা দেওয়ার, তোমাদের যে কোনো বিষয়ের যে কোনো সমস্যার সঠিক ধারণা এবং সঠিক সমাধান দেওয়া হবে এইখানে। আমাদের এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে চেষ্টা করা হবে তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে তোমাদের দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল অধ্যায়ের একটি পারফেক্ট ধারণা দেওয়ার জন্য। তো আমাদের এইখানে আমি আছি তোমাদের সাথে রায়ান, এবং আমি চেষ্টা করব তোমাদের বায়োলজির প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম চ্যাপ্টার 14 পর্যন্ত সকল অধ্যায়ের একটি পারফেক্ট ধারণা দেওয়ার। সো তোমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো তোমরা একটি খাতা নিবে, যেই খাতায় আমি তোমাদের যেই জিনিসগুলো নোট করতে বলবো শুধুমাত্র তোমরা ওই সকল জিনিসগুলো নোট করলেই তোমাদের পরীক্ষার শুরুতে তোমরা বায়োলজি নিয়ে আর কোনো ভয় পাবে না। এবং আমার এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত এবং সঠিকভাবে আমি যেই পথে বলবো সেই পথে যদি অনুসরণ করে চলো, তাহলে বায়োলজি নিয়ে তোমাদের মনের যে ভয় সেটা ইনশাল্লাহ দূর হবে। আজকে আমি তোমাদেরকে বায়োলজির চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত সকল অধ্যায়ের আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং এখানে বায়োলজি ছাড়াও আরো অন্যান্য সকল বিষয়েরই ধারণা দেওয়া হয়। সো চলো শুরু করি। তো আমরা চ্যাপ্টার 1 শুরু করব। তো চ্যাপ্টার 1 এর নাম হলো জীবন পাঠ। জীবন পাঠ। তো চ্যাপ্টার 1 শুরুর পূর্বে বায়োলজি নিয়ে একটি সঠিক এবং খুবই ছোট্ট একটি ধারণা তোমাদের প্রয়োজন বায়োলজি শব্দটি নিয়ে। তো বায়োলজি যদি লিখি, বায়োলজি এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? বায়োস এন্ড লজিস। এটা কিন্তু আমার কোনো জ্ঞান না, তোমাদের বইয়েরই একদম প্রথম পৃষ্ঠায় তোমরা এই দুইটা লাইন পেয়ে যাবে, একদম হাইলাইটিং একটা পয়েন্ট, বায়োস এন্ড লজিস। তো বায়োস এন্ড লজিস অর্থ কি? বায়োস অর্থ হলো জীবন, আর লজিস অর্থ কি? লজিস অর্থ হলো জ্ঞান। তো জীবনমুখী একটা, মানে এই লাইন দিয়ে তোমরা বুঝতেই পারতেছো যে বায়োলজি অর্থ জীবনমুখী একটা সাধারণ বেসিক জ্ঞান নিয়ে মূলত আমাদের এই বইয়ে আলোচনা করা হবে। তো বায়োলজি কিন্তু বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। বিশেষ করে যারা মেডিকেলে পড়তে চায় বা যারা ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তারি নিয়ে পড়ার এবং যারা ডাক্তার হতে চায় তাদের জন্য কিন্তু বায়োলজি অত্যন্ত ম্যান্ডেটরি একটা সাবজেক্ট। সো আমাদের এই জীবনমুখী যে জ্ঞানটা আছে বা আমাদের শরীরের সকল অর্গান নিয়ে যেই এই বিষয়টা তৈরি করা হয়েছে, এই বিষয়ের প্রথম অধ্যায়ে শুরু করার পূর্বে আমাদেরকে জীবের কোষ সম্পর্কে একটি সঠিক বেসিক ধারণা থাকা প্রয়োজন। তো আমরা যদি কোষ আঁকি, খুব নর্মালি একটা আমি চিত্র আঁকতেছি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, এই একটা কোষ হইল, ধরো আমি দুইটা কোষ আঁকলাম, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের উদ্ভিদ কোষ। এই যে আমি যে চিত্রটা আঁকছি এটা কিন্তু উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ। আর এই যে কোষটা আঁকছি এটা প্রাণী কোষ। এগুলো কিন্তু বিভিন্ন আকৃতির বা গঠনের হইতে পারে। লাইক উদ্ভিদ কোষ তোমার একটা বেসিক চিত্র যদি আঁকি, চিত্রটা এরকমই হবে, আর প্রাণী কোষের একটা বেসিক বোঝানোর মতো চিত্র আঁকলে এরকম। তো এই দুইটা কোষের ভিতরে কিন্তু তোমার যেই জিনিসগুলা থাকে নরমালি সেগুলো যদি আমি আঁকি, লাইক তোমার উদ্ভিদের মধ্যে তোমরা লক্ষ্য করবে একটা অনেক বড় এই জিনিসটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পাবে। এই চিত্রটা দ্বিতীয় অধ্যায়ে গেলেই পাবে। তো একদম প্রথমে যে জিনিসটা পাবে এটা হলো তোমার উদ্ভিদ কোষ গহ্বর। কোষ গহ্বর, উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অত্যন্ত বড় হয়, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর থাকে না, যদি থাকেও সেটা অত্যন্ত ছোট হয়। মানে উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের কোষ গহ্বরটা অত্যন্ত ছোট হয়। আর উদ্ভিদ কোষে কোষ গহ্বর এবং প্রাণী কোষে কোষ গহ্বর যদি থাকে, এরা ব্যতীত এদের মধ্যে যে জিনিসটা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে আবার থাকে নিউক্লিওল। এগুলো আমরা পরে আলোচনা করব, তোমাদের একটা বেসিক ধারণা দিই। তো তোমরা শুধু মনে রাখবে নিউক্লিয়াসের চারিদিকে এরকম তোমরা নিউক্লিয়ার মেমব্রেন পাবা, নিউক্লিয়ার মেমব্রেন পাবা। সেম প্রাণী কোষেও তোমরা এখানে চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন পাবা। এই নিউক্লিয়াসের একটা কিন্তু পুরো আলাদাই একটা ধারণা আছে, এটা আমরা পরবর্তীতে বলবো। আপাতত বলি, এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা দেখতেছো না, নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটা বিশেষ ধরনের জিনিস হয় যেটার নাম হলো
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে জিনিসটা দেখতেছো এটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেম এখানেও আমরা যদি আঁকি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব, বিকজ দ্বিতীয় অধ্যায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে একটা আলাদা সাইট আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে জিনিসগুলো দেখবা ছোট ছোট অতি সূক্ষ্ম জিনিস থাকে, আমাদের বইতে হয়তো এগুলা ক্লিয়ারলি নাই, তো এইটা তোমরা গুগলে বা যে কোনো একটা সাইটে দেখলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 3D যে পিকচারটা পাবা সেটাতে তোমরা এখানে দেখতে পাবে এখানে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আছে, এগুলোর নাম হলো রাইবোজোম। এন্ডোপ্লাজমের কাজ কি? এন্ডোপ্লাজমের কাজ হলো রাইবোজোম সংশ্লেষণ করা। তো এই রাইবোজোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে চারিদিকে লাগানো থাকে। তো এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি ম্যান্ডেটরি জিনিস? না, কিছু কিছু কোষ আছে যেগুলোতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকার কারণে রাইবোজোমগুলা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে থাকে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যদি আমি ভাঙি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ড্রো মানে ভিতরে, প্লাজমিক মানে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? এই যে কোষ গহ্বরের বাইরের যে পুরো অংশটা দেখতেছো না, এটা পুরাটার নাম সাইটোপ্লাজম। তো এন্ড্রো অর্থ ভিতরে, প্লাজম অর্থ সাইটোপ্লাজমের ভিতরের একটা বস্তু, জাস্ট থিংক করো একটা বস্তু। তো এই সাইটোপ্লাজমের ভিতরে একটা বস্তু, আর রেটিকুলাম অর্থ কি? এই যে রাইবোজোমগুলো চারিদিকে যে সংশ্লেষণের কাজ করে এটাকে বলে রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি থাকা লাগে তাহলে অবশ্যই নিউক্লিয়াস থাকা লাগবে, আর যদি নিউক্লিয়াস থাকা লাগে তাহলে অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেনও ম্যান্ডেটরি। তো যদি আমরা কোনো জায়গা থেকে নিউক্লিয়ার মেমব্রেনই উঠিয়ে দিই তাহলে তো আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামই হয় না। সেম এই জিনিসটাই তোমার বিজ্ঞানীরা দেখেন কিছু কিছু কোষ আছে যেগুলোতে নিউক্লিয়ার মেমব্রেন নাই, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে এই জিনিসগুলো সঠিকভাবে বা সুবিন্যস্ত আকারে নাই। লাইক তুমি চিন্তা করতে পারো যে ধরো তোমার কাছে চেয়ার টেবিল সবই আছে, তোমার কাছে ধরো বাড়ি নেই, এখন তুমি কি করবে? এগুলো উঠানের মাঝখানে রেখে দিবা। সেম নিউক্লিয়াসের ভিতরেও নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র সব আছে, বাট নিউক্লিয়াসের যে একটা বাউন্ডারি সেই বাউন্ডারিটা নাই। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে জিনিসগুলো নিউক্লিয়াস নয় বরং এই সাইটোপ্লাজমের ভিতরেই ছড়ানো ছিটানো অবস্থা থাকে। তাহলে তো অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেনও সেখানে থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও সৃষ্টি হয় না। এবং বিজ্ঞানীরা এই কোষের নাম দিছে আদি কোষ। আদি কোষ, আদি কোষ, আদি কোষ অর্থ কি? এখানে তোমার অনেক কিছু নাই যেগুলো কিনা প্রকৃত কোষ আছে। প্রকৃত কোষ কি? তোমার যেটার মধ্যে নিউক্লিয়াস সুবিন্যস্ত আকারে থাকে। প্রকৃত কোষে তুমি বায়োলজির যেই জিনিসগুলোর নাম জানবা ম্যান্ডেটরি জিনিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, তারপরে প্রোটোপ্লাজম, ব্র্যানবিয়ারের পর্ব, গোলজি বস্তু, এই সব জিনিসগুলোই তোমার প্রকৃত কোষে থাকে। প্রকৃত কোষে এই সকল অঙ্গাণুগুলোই থাকে যেগুলো কিনা আদি কোষে থাকে না। আদি কোষে কি থাকে? আদি কোষে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে বা হাইলাইটিং পয়েন্ট, রাইবোজোম থাকে। এখন রাইবোজোম যদি আমি ক্লিয়ারলি বুঝাই তোমাদেরকে, রাইবোজোম তোমরা এই জিনিসটা না তোমাদের নোট খাতায় একটা হাইলাইটিং পয়েন্ট দিয়ে রাখবে। রাইবোজোম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং রাইবোজোম একটা জিনিস মনে রাখবা, যেইখানেই কোষ আছে সেইখানেই রাইবোজোম থাকবেই। মানে কোষ থাকলে রাইবোজোম থাকবেই, এই জিনিসটা থাকবে, এটা ছাড়া কোনোদিন কোষ হয় না, রাইবোজোম থাকাই লাগবে। তো এখন আদি কোষ কি? আদি কোষের যদি আমি বৈভিত্তিক সংজ্ঞা দিই এবং প্রকৃত কোষের যদি বৈভিত্তিক একটি সংজ্ঞা দিই তাহলে সংজ্ঞাটি দেওয়া হবে। ওকে, তো আদি কোষ নিয়ে যদি আমরা একটা পারফেক্ট ধারণা পেতে চাই, আদি কোষ কি সহজ ভাষায় বলতে গেলে যেটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত না। আর প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ বলতে যেটার মধ্যে তোমার নিউক্লিয়াসটি সুগঠিত অবস্থা থাকে। এটা হলো বৈভিত্তিক একটা খুবই সুন্দর অনেক বেসিক ধারণা। আদি কোষ বলতে তোমার এইখানে তোমার নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না। আমি আগেই বলছি যে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াসের যে বাউন্ডারিটা থাকে এটা কিন্তু এখানে থাকে না, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। তো নিউক্লিয়াসের ভিতরে জিনিসগুলো কিন্তু এলোমেলো অবস্থায় থাকে, এই কারণে এটা নিউক্লিয়াসটা সুগঠিত না। তো যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং যেই কোষে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অন্যান্য অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাকে আদি কোষ বলে। ওকে, আর প্রকৃত কোষ কি? প্রকৃত কোষের প্রথম সংজ্ঞাই হলো যে এটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত অবস্থায় থাকবে।
তো আদি কোষ আর প্রকৃত কোষ, তাহলে আমরা যদি এগুলো সব মুছি, ক্লিয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা দুইটা কোষের নাম, এক আদি কোষ, দুই প্রকৃত কোষ। আদি কোষ আর প্রকৃত কোষ, এটা নিয়ে আমরা প্রথমে একটা ধারণা নিই, ঠিক আছে? আদি কোষ আর হলো প্রকৃত কোষ। তো এটাকে যদি, তো সর্বপ্রথম শ্রেণীবিন্যাসে সর্বপ্রথম উল্লেখযোগ্য যে দুইটা জিনিস ভাগ করার মতো ছিল, একদম প্রথমে বিজ্ঞানীরা শুধু তোমার উদ্ভিদ আর প্রাণী, মানে জীবের দুইটা অস্তিত্ব তারা পায়, এগুলো উদ্ভিদ আর প্রাণী। বাট তারপরে যত সময় আগাতে থাকে তত তোমার বিজ্ঞানীরা গবেষণা করে এগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে। উদ্ভিদ আর প্রাণীর মধ্যে বিভিন্ন যে শ্রেণী আছে, ওই শ্রেণীগুলো তার ভাগ করে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রথম দিকটা হলো আদি কোষ আর প্রকৃত কোষ। তো আদি কোষ আর প্রকৃত কোষের জিনিসটা বিজ্ঞানীরা প্রথমে আলাদা করে। এরপরে তোমার ওকে শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি বা সর্বপ্রথম যে বিজ্ঞানী সবচেয়ে বেশি অবদান রাখে তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, এটা তোমরা নোট করো। শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি বা সর্বপ্রথম যে বিজ্ঞানী অবদান রেখেছিলেন তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। তো তিনি 1707 থেকে 1778 সাল পর্যন্ত এটা তার জীবনের সময়সীমা। মানে তিনি তার জীবনের অতিবাহিত সময়, তিনি 1707 জন্মগ্রহণ করেন, 1778 তিনি মৃত্যুবরণ করেন। তো তার এই অতি ক্ষুদ্র জীবনে সে কিন্তু শ্রেণীবিন্যাসের একাধারে জনক এবং শ্রেণীবিন্যাসে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই বিজ্ঞানী। তো এটা তোমাদের বইতে আছে, এটা তোমরা নোট করো। শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসে অন্যতম অবদান রেখেছেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, তিনি 1969 সালে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে তিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। 5টি রাজ্য কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার এই 5টি রাজ্যে জীবজগৎকে ভাগ করেন: মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। কিন্তু তার 5 বছর পরে বিজ্ঞানী মার্গুলিস 1978 সালে এই যে 5টা যে রাজ্য দেখতেছ না, এই 5টা রাজ্যকে তিনি আবার 2টা সুপার কিংডমে ভাগ করেন। তো সুপার কিংডম কি? এক মনেরা, ওই যে সুপার কিংডম কোথা থেকে আসছে? এই যে আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষ আর প্রকৃত কোষকে তিনি আবার নাম দেন প্রোক্যারিওটা।
আর এটার নাম তিনি ইউক্যারিওটা। প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তো তিনি আদি কোষকে নাম দেন প্রোক্যারিওটা এবং প্রকৃত কোষের নাম দেন তিনি ইউক্যারিওটা। তো এই প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত শুধুমাত্র মনেরা, মানে 5টা রাজ্যের মধ্যে একমাত্র মনেরা রাজ্যের উদ্ভিদ বা জীব প্রাণী যেটাই বলো তার একমাত্র তোমার শুধু এই প্রোক্যারিওটা মানে আদি কোষ অন্তর্ভুক্ত, মানে এদের দেখে সুগঠিত নিউক্লিয়াস নাই। কিন্তু বাকি প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, অ্যানিমেলিয়া এই 4টা রাজ্যের জীবরা ইউক্যারিওটাস সুপার কিংডমের অন্তর্ভুক্ত, মানে এদের দেহে তোমার সুগঠিত নিউক্লিয়াস আছে, হয়তো কোনোটা থেকে একটু বেশি উন্নত, কোনোটা থেকে একটু কম উন্নত, কেউ হয়তো তোমার সরাসরি খাদ্য গ্রহণ করতে পারে, কেউ হয়তো তোমার অন্যের উপর খাদ্যের উপর নির্ভরশীল, কিন্তু এদের সবার দেহে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। মনেরাতে শুধুমাত্র তোমার সুগঠিত রাইবোজোম আছে। তো এই জিনিসটা বের করেন বিজ্ঞানী মার্কোলিন 1974 সালে। তো এইটা গেল তোমার শ্রেণীবিন্যাসের একটা বেসিক ধারণা। তো তোমার প্রথম অধ্যায়ে অন্যতম যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো শ্রেণীবিন্যাস, আর শ্রেণীবিন্যাসের মোটামুটি তোমার এমসিকিউ আসার মতো আর সিকিউর মোটামুটি একটা ছোটখাটো বেসিক ধারণা দিলাম। এখন আমি তোমাদেরকে এই 5টা রাজ্যে একটা হাইলাইটিং পয়েন্ট লিখে দেবো, তোমরা শুধু এগুলো নোট করবে। তো এইখান থেকে তোমরা যে জিনিসটা নোট করবে সেটা হলো বিজ্ঞানী আরএইচ হুইটেকার কত সালে তোমার 5টা রাজ্য তিনি ভাগ করছিল জীবজগৎকে, আর দ্বিতীয়ত যেটা ভাগ করবে সেটা হলো বিজ্ঞানী মার্কোলিন 1978 সালে এগুলোকে তোমার 2টা সুপার কিংডমে ভাগ করে। আর তোমার হলো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল 1707 থেকে 1778 পর্যন্ত, এবং তিনি ছিলেন শ্রেণীবিন্যাসের জনক। আর এইটা হলো তোমার শ্রেণীবিন্যাসের একটা বেসিক ধারণা। তো শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস কেন করা হয়েছিল? শ্রেণীবিন্যাস হলো বিশাল জীবজগৎকে একটি সুবিন্যস্ত বা একটি সুন্দর উপায়ে একটি বিজ্ঞানীরা মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে, এবং যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি একটা প্রাণীকে দেখে বা ওর গঠন বা চলন দেখে আমরা কিন্তু বলতে পারি সে কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তো এটা ছিল মূলত শ্রেণীবিন্যাস করার মূল উদ্দেশ্য। শ্রেণীবিন্যাস করার মূল উদ্দেশ্য কারণ শ্রেণীবিন্যাস যদি না থাকে এই এত বিশাল জীবজগতের এতগুলো প্রাণী কখনোই আমরা এগুলাকে এক শ্রেণীতে বা কোনটার গঠনের সাথে মিলে কখনোই আমরা কিন্তু এক রাজ্যে কখনোই দিতে পারতাম না। সো উইদাউট শ্রেণীবিন্যাস সেটা কিন্তু কোনোদিন সম্ভব না। এই কারণেই বিজ্ঞানের শ্রেণীবিন্যাস জিনিসটা তৈরি করছে, এবং প্রথম অধ্যায়ে শ্রেণীবিন্যাসটি একটা ছোটখাটো ধারণা এখানে দেওয়া হয়েছে। তো এগুলা নিয়ে আমি যদি ব্যাখ্যা শুরুর পূর্বে আমি জীবজগৎকে বা এই জীববিজ্ঞানের তোমার 2টা শাখা আছে, এবং যেটা কিনা তোমার এই অধ্যায়ে একদম প্রথমই ছিল। জীববিজ্ঞানের শাখা 2টা হলো তোমার, আমি এগুলো মুছে দিই। তো জীববিজ্ঞানের শাখা দুইটি কি কি? এক ভৌত অথবা মৌলিক, আর 2 ফলিত। তো জীববিজ্ঞানের ভৌত বা মৌলিক শাখা, ফলিত শাখা। তো জীববিজ্ঞানের মূলত এই 2টা শাখা রয়েছে। তো ভৌত শাখা কি আর ফলিত শাখা কি? ভৌত শাখা হলো জীববিজ্ঞানের যেই শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলো হলো জীববিজ্ঞানের ভৌত শাখা। তো একটু সহজে যদি আমি বোঝাই জীববিজ্ঞানের ভৌত আর ফলিত শাখার মধ্যে পার্থক্য কি? ফলিত শাখা হলো তোমার যেই শাখাতে মূলত জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয় নিয়ে, আপ্রায়োগিক বলতে কি? প্রায়োগিক বলতে তোমার ভৌত বলতে ধরো তোমার এটা তোমার চিন্তা ভাবনার মতো, চিন্তা ভাবনা মানে যেটা হয়তো কোনো প্র্যাকটিক্যাল হয় না। বাট ফলিত কি? ফলিত এটা প্র্যাকটিক্যাল ছাড়া তোমার ফলিত কোনোদিন সম্ভব না। যেমন তুমি একটা ব্যাংক কাটলা, তুমি একটা ব্যাংক কাটছো, তো তোমার এই ব্যাংক কাটার পরে ভিতরে যে জিনিসগুলো পাইলে তুমি জিনিসটা কাটছো, এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা হলো তোমার ফলিত জীববিজ্ঞানের শাখা। কিন্তু তুমি যদি ওইটার ভিতরে কি আছে বা ওইটা নিয়ে যদি তুমি একটু গবেষণা করার চেষ্টা করো তাহলে এটা হবে তোমার ভৌত বা মৌলিক শাখা। তো
তো জীববিজ্ঞানের এই ভৌত এবং ভৌত মৌলিক আর ফলিত শাখা নিয়ে কিন্তু তোমাদের বইতে মোটামুটি 2 পৃষ্ঠায় অনেকগুলো পয়েন্টের উল্লেখ আছে। এখন কথা হলো গিয়ে তোমার কি এই সবগুলোর নাম মুখস্থ করা লাগবে বা এই সবগুলাই কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তোমার এখানে একটু টিপস খাটাইলে কিন্তু হয়ে যায়। তোমার এখানে ভৌত শাখায় আমি যদি ভৌত শাখায় আলোচনা করি তাহলে এখানে অঙ্গ সংস্থান বিদ্যা 1 নম্বরে, তারপরে আসে ভ্রূণবিদ্যা 2 নম্বরে, তারপর আসে বাস্তুবিদ্যা 3 নম্বরে, তারপর আসে এন্ডোক্রাইনোলজি। তো ভৌত শাখার তোমার শুধুমাত্র এই 4টা পয়েন্ট যদি তুমি মুখস্থ করতে পারো, এগুলোর সংজ্ঞা, ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় এই অধ্যায় নিয়ে তুমি এই ভৌত সংক্রান্ত আর শাখায় কোনো সময় আটকাবে না। তোমার হয়তো এটা কতে আসতে পারে, কতে আসে না সাধারণত, আবার তোমার এমসিকিউতে আসতে পারে, যেটা কোন বিদ্যা বা কোন শাখা আলোচ্য বিষয়, তখন তুমি এটা বলতে পারো ভ্রূণবিদ্যা বা বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি আলোচ্য বিষয়। তো অঙ্গ সংস্থান বিদ্যা কি? জীবের যেই শাখায় দৈহিক গঠন বা অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয় সেটা হলো অঙ্গ সংস্থান বিদ্যা। তো অঙ্গ সংস্থান বিদ্যা কি একটু সুন্দর করে যদি লিখি, জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, সার্বিক অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে অঙ্গ সংস্থান বিদ্যা। তো জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, সার্বিক অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা। এটা অবশ্যই তোমাদের নোট খাতায় লিখবা। ভৌত শাখার অন্যতম গুরুত্বপূর্ণ শাখায় 4টা পয়েন্ট দিয়ে তোমরা এগুলো লিখবে, এবং এটা সংজ্ঞাটা যদি তোমরা বই থেকে সরাসরি লিখতে পারো খুব ভালো, বইতে এটা সরাসরি সংজ্ঞা দেওয়া আছে। তো অঙ্গ সংস্থান বিদ্যার এই পয়েন্টটা তোমরা তোমাদের নোট খাতায় অবশ্যই লিখবা। এবার আসি ভ্রূণবিদ্যা কি? ভ্রূণবিদ্যা হলো, এটা মুছে দিই, ভ্রূণবিদ্যা জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, সার্বিক গঠন, পরিস্ফুটন ইত্যাদি আলোচনা করা হয় তাকে বলা হয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা। তো ভ্রূণবিদ্যা কি? জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, সার্বিক গঠন, পরিস্ফুটন ইত্যাদি বিষয় নিয়ে যেই শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা। তো ভ্রূণবিদ্যা বিষয়টাকে পাইলাম, এইটাও কিন্তু অবশ্যই নোট খাতায় লিখবা।
আবার বলি ভ্রূণবিদ্যা কি? ভ্রূণবিদ্যার সংজ্ঞা হলো জীববিজ্ঞানের যে শাখায় জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন নিয়ে আলোচনা করা হয়, তা হলো ভ্রূণবিদ্যা। এবার আসি বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা জিনিসটা কি? বাস্তুবিদ্যা মানে খুব ইজিলি যদি আমি বলি, তোমার প্রকৃতির সাথে জীবের যে একটা অন্তঃসম্পর্ক বা একটা অন্তঃক্রিয়া বিদ্যমান, তাকে বলা হয় বাস্তুবিদ্যা। তো এটা যদি একটু ইজিলি দেখি, জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশের সাথে জীবের অন্তঃসম্পর্ক তো বাস্তুবিদ্যা কি? জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশের সাথে জীবের অন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় বাস্তুবিদ্যা। ওকে, তো বাস্তুবিদ্যার সংজ্ঞাটা তোমরা অবশ্যই নোট করবে, বিকজ এগুলোর বাইরে পরীক্ষায় আসে না, ইউজুয়ালি আসে না। তো এই 4টা পয়েন্ট যদি তোমরা মুখস্থ রাখতে পারো, সংজ্ঞা মুখস্থ রাখতে পারো, তাহলে না। আর অবশ্যই এই 4টা কোনটা সেটাও কিন্তু মনে রাখতে হবে। ভ্রূণবিদ্যা ভৌত নাকি ফলিত শাখা, এটা কিন্তু অনেকে ভুলে যায়। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কোন শাখার? ভৌত, অবশ্যই ভৌত বা মৌলিক। এবার আসি এন্ড্রোকাইনোলজি। এন্ড্রোকাইনোলজি হলো, এটা খুবই চমৎকার একটি শাখা। এন্ড্রোকাইনোলজি হলো জীববিজ্ঞানের যে শাখায় জীবের হরমোন সংক্রান্ত সকল কার্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাই হলো এন্ড্রোকাইনোলজি। হরমোন নামটার সাথে কিন্তু আমরা সবাই অত্যন্ত সুপরিচিত। তো এই হরমোনের কার্যাদি বা কোন হরমোনের কোন কাজ শরীরের ভিতরে, আমাদের শরীরে কিন্তু সম্পূর্ণ এই গঠন, চলন সবকিছুর সাথে কিন্তু হরমোন ওতপ্রোতভাবে জড়িত। তো হরমোন নিয়ে আমরা সামনে অধ্যায়গুলোতে আলোচনা করব। হরমোনের গঠন এবং কার্যাদি সকল বিষয় নিয়ে মূলত এন্ড্রোকাইনোলজিতে আলোচনা করা হয়। তো জীববিজ্ঞানের যে শাখায় জীবের হরমোন নিয়ে আলোচনা করা হয়, তাই হলো এন্ডোকাইনোলজি। হরমোনের কার্যাদি নিয়ে, তোমরা কিন্তু হরমোনের কার্যাদি নিয়ে, হরমোনের কার্যাদি ও কার্যকলাপ, হরমোনের কার্যকারিতা, ঠিক আছে? তো জীববিজ্ঞানের যে শাখায় হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়, তাই হলো এন্ডোকাইনোলজি। ওকে, তো এইটাও তোমাদের বইতে আছে, তোমরা এটা অবশ্যই নোট করে ফেলবা। তো এই ভৌত শাখা আর কোনোটার দরকার নেই, মানে ওগুলো শুধু পড়লেই না, বাট এমসিকিউর জন্য আর সিকিউর জন্য তোমার এই 4টা মুখস্থ করলেই হয়ে যাবে। এবার ফলিত কি? জীববিজ্ঞানের ফলিত শাখা। ফলিত শাখার তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওই একটার নাম মনে রাখলেই হবে, অণুজীব বিজ্ঞান বা অণুজীব বিদ্যা, যাই বলো, অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান হয়তো অনেকে বুঝতে পারতেছে, এটাকে অণুজীব বিজ্ঞান বলতে পরিবেশের তোমার যে ক্ষুদ্র জীবগুলো থাকে, বা ক্ষুদ্র যেগুলোকে হয়তো খালি চোখে দেখা যায় না, বা অত্যন্ত ক্ষুদ্র যেগুলোর জন্য হয়তো ইলেকট্রিক মাইক্রোস্কোপের প্রয়োজন বা মাইক্রোস্কোপের প্রয়োজন, সেগুলোকে বলা হয় অণুজীব। এবং জীববিজ্ঞানের যে শাখায় এই অণুজীবগুলোর গঠন, পরিস্ফুটন, চলন, এগুলো কিরকম কার্যক্রম পরিচালনা করে, কিরকম কার্যাদি কোন পরিবেশে থাকে, মানে সবকিছু নিয়ে আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞানে। তো এটা যদি একটু ইজিলি লিখি, আমরা অণুজীব কোনগুলো লিখি? ছত্রাক, ব্যাকটেরিয়া,
তারপরে তোমার আরো দরজা নীরব সবুজ শৈবাল ইত্যাদি, এগুলো আবার মনের অন্তর্ভুক্ত। যাই হোক, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস তোমার এগুলো লাগতে হয়, এগুলোর ইত্যাদি অণুজীব নিয়ে জীববিজ্ঞানের শাখায় আলোচনা করা হয়, তাই হলো অণুজীব বিদ্যা। তো অণুজীব বিদ্যা কি? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি অণুজীব নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাই হলো তোমার অণুজীব বিজ্ঞান, অণুজীব বিদ্যা। তো এটাও কিন্তু অবশ্যই একটা নোট করার জিনিস। তো তোমাদের এই অধ্যায়ের একদম শুরুর জীবজগতের শ্রেণী বিভাগ, এই তোমার এই দুইটা শাখা ভৌত আর ফলিত, এই দুইটা শাখার কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল আমি দেখাই দিছি। এর বাইরে ভৌত আর ফলিত শুধু তুমি ওগুলো বই থেকে রিডিং পড়লে না, আর এমসিকিউ আর কখর জন্য তোমার শুধু আমি যেগুলো দিছি ভৌত 4টা এবং ফলিত 1টা, এগুলো বললেই হয়ে যাবে, শুধু সংজ্ঞাটা পারফেক্টলি মুখস্থ করা লাগবে। তো জীববিজ্ঞানের শাখাগুলো মুছে দিই। এবার আসি শ্রেণী বিভাগের বা শ্রেণী বিন্যাসের। আমরা যেই দুইটা সুপার কিংডম নিয়ে আলোচনা করছিলাম, এক হলো প্রোক্যারিওটা আর দুই হলো ইউক্যারিওটা। প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটা? আগেই বলছি, একটা, শুধু মনে না। কারণ কি? এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস নাই, প্রোক্যারিওটা। আর দুই হলো ইউক্যারিওটা। এদের কিন্তু অন্তর্ভুক্ত 4টা। এক, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো প্লান্টি, ফাঞ্জাই, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এগুলো সব ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। দ্য রিজন ইজ তোমার এগুলোতে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে। তো এবার যদি মনেরার কিছু হাইলাইটিং পয়েন্ট আমরা দেখি, একটা জায়গা আছে মনেরা 1 2 3 4 5। আচ্ছা, প্রথমেই লিখি এরা এককোষী। ফিলামেন্টস, এরা এককোষী। ফিলামেন্টস অর্থ কি? তোমার একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে একটি ফিলামেন্ট গঠন করে। তো এরা একটির পর একটি কোষ আকারে থাকতে পছন্দ করে, আবার এরা এককোষী। এককোষী বলতে কি? তোমার আমাদের যে দেহ, বা ধরো তুমি একটা বড় বট গাছ বা যে কোনো একটা বড় প্রাণী যদি চিন্তা করো, এদের কিন্তু জীবনের প্রথমে থাকে একটা কোষ, ওই একটা কোষ থেকে কিন্তু এরা একাধিক কোষে রূপান্তরিত হয়। তো এদের দেহে কিন্তু অনেক কোষ রয়েছে, কিন্তু এককোষী জীব যারা, তাদের দেহে একাধিক কোষ নেই, তাদের একটা কোষের মধ্যেই তাদের দেহে সার্বিক কার্যাদি সম্পন্ন হয়ে থাকে। তাই এরা অতি ক্ষুদ্র হয় এবং এদের দেখার জন্য তোমার ইলেকট্রিক মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো এরা কিন্তু এককোষী, মানে এদের দেহে একটাই কোষ আছে। এককোষী বলতে এদের একটাই কোষ আছে। ফিলামেন্টস অর্থ হলো তোমার একটি পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্ট কিরকম? ধরো এখানে একটা কোষ, এখানে একটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, দুইটা কোষ, তিনটা, চারটা কোষ, এরকম করে এরকম করে একটা পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে একটা বড় ফিলামেন্ট গঠন করে, এরকম বড় একটা ফিলামেন্ট গঠন করে। তারপরে
এদের ক্রোমাটিন বস্তু থাকে, এদের দেহে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু এদের দেহে নিউক্লিয়াস আর নিউক্লিওলার যে পর্দাটা থাকে, আগে বলছি এদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের ভেতরে সবকিছু কিন্তু এদের সাইটোপ্লাজমে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এদের কিন্তু দেহে নিউক্লিয়াসের পর্দাটা নেই। আর ওই যে প্রথমে যেটা বলছিলাম এদের রাইবোজোম আছে, তো রাইবোজোম কি, পৃথিবীর যত কোষ আছে সব কোষেই রাইবোজোম থাকবেই, রাইবোজোম ছাড়া কোনো কোষ গঠিত হতে পারে না, রাইবোজোম থাকবে। এরা ওকে, তো এরা এককোষী অথবা একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে একটি ফিলামেন্ট গঠন করে। ওকে, এদের দেখে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওল বা নিউক্লিওপ্লাজমের চারিদিকে যে একটা পর্দা থাকে এই পর্দাটা কিন্তু মনেরায় নাই, সো দ্যাট কিন্তু এরা প্রোক্যারিওটা রাজ্যে অন্তর্ভুক্ত, সুপার কিংডমের অন্তর্ভুক্ত। এদের যে রাইবোজোম থাকে, রাইবোজোম সব শ্রেণীর সব কোষেই থাকে, আর এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অধিকাংশই 100%-এর মধ্যে তোমার 80%ই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কিন্তু কেউ কেউ রয়েছে যারা ফটোসিনথেসিস বা সালোক শোষণ প্রক্রিয়ার মাধ্যমে তোমার খাদ্য গ্রহণ করতে পারে। তো মনে রাখ, এই কয়েকটা জিনিস যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় মডার্না নিয়ে যদি কোনো প্রশ্ন আসে সৃজনশীল গ বা গতে তুমি ইজিলি একটা সুন্দর প্রশ্ন রাখতে পারবা। তো মনেরার অন্তর্ভুক্ত কি কি? এক, নীলাভ, সবুজ, শৈবাল, আর আরেকটা হলো ব্যাকটেরিয়া। তো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত দুইটা জীব, এক হইল নীলাভ সবুজ শৈবাল আর আরেকটা হলো ব্যাকটেরিয়া। তো এইটা তোমরা নোটখাতে অবশ্যই লিখবা, এটা আপাতত মুছে দিই, তোমাদের দুটা চিত্র দেখাতে হবে। ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া ধরো ঢুকলে একটা ক্যাপসুলের মতো, ঠিক আছে। এটা ধরো একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, একটা ব্যাকটেরিয়া সাধারণ চিত্র। এটা ধরো তোমার একটা ব্যাকটেরিয়া। তো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত অন্যতম একটা জীব হলো এই ব্যাকটেরিয়া। এবার আসি নীলাভ সবুজ শৈবাল কি। এই যে দেখতেছো ফিলামেন্ট আকারে একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে একটা ফিলামেন্ট গঠন করেছে, এইটাই হলো তোমার নষ্ট, ইংরেজিতে নষ্ট বা নীলাভ সবুজ শৈবাল।
এটাকে বলে নষ্ট বা নীরব সবুজ শৈবাল। একটা পর একটা কোষ লম্বালম্বি প্রযুক্ত একটা ফিলামেন্ট গঠন করছে, এটার নাম হলো নষ্ট বা নীরব সবুজ শৈবাল। তো মনের রাতে আমাদের বইতে এই দুইটা জীব নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম যে একটা ব্যাকটেরিয়ার চিত্র দিয়ে দিল, এইটা কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, বিকজ এটা সুপার কিংডম আছে একটা প্রোক্যারিওটা, কোন রাজ্যের অন্তর্ভুক্ত, মনের রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত আসতে পারে, যেই রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যের কিছু তোমার সেই রাজ্য নিয়ে হয়তো তোমার একটা ডিটেলস লিখতে বলতে পারে, তাহলে তুমি মনের আর আমি যে ডিটেলস গুলো দিচ্ছি ওগুলো পুরাটা দিতে পারো, বা তুমি যদি বইয়ের মনের লেখাটা পুরাটা মুখস্থ করো না। এবার আসি প্রোটিস্টা। প্রোটিস্টা আচ্ছা, এবার যদি প্রোটিস্টা বলি তাহলে প্রোটিস্টার কিন্তু যে বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো হলো, প্রথমেই এরা এককোষী, আবার এরা বহুকোষী হতে পারে, মানে এদের দেহে একটা কোষও থাকতে পারে, আবার এদের দেহে একাধিক কোষও থাকতে পারে, মানে দুই শ্রেণীর জীবই কিন্তু প্রোটিস্টার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এরা এককোষী বহুকোষী। তারপরে ফিলামেন্ট, এককোষী বহুকোষী ফিলামেন্টস। কলোনিয়াল, কলোনিয়াল কলোনিয়াল মানে কি, ফিলামেন্টস আগে বসে একটা পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়। আর কলোনিয়াল মানে হলো তোমার এরা দলবদ্ধ ভাবে থাকতে পছন্দ করে, মানে কেউ কেউ দলবদ্ধ ভাবে আকারে থাকে। তারপরে এটা গেল একটা পয়েন্ট, এরা এককোষী, এরা বহুকোষী হতে পারে, এরা ফিলামেন্টস আকারে মানে একটা পর একটা লম্বালম্বি ভাবে যুক্ত হয়, এরা কলোনিয়াল অর্থাৎ এরা দলবদ্ধ ভাবে থাকতেও পছন্দ করে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো এদের নিউক্লিয়াস পর্দা ধারা আবৃত। তো এদের কিন্তু নিউক্লিয়াস পর্দা ধারা আবৃত থাকে, সো দ্যাট এরা কিন্তু ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। এরপরে এদের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। এদের কিন্তু ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। ডিএনএ আরএনএ কি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, অনেক বড় একটা সংখ্যা ডিএনএ আরএনএ। তো ডিএনএ আরএনএ আর এদের প্রোটিন থাকে। তারপরে এদের কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, এটা তোমাদের বইতে আছে, কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, বাট এখানে আমি হাইলাইটিং পয়েন্টগুলো লিখি। এদের খাদ্য গ্রহণ, শোষণ পদ্ধতিতে ঘটে। ঠিক আছে, এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। ঠিক আছে, যৌন না অযৌন।
উন্নত শ্রেণীর উদ্ভিদের উন্নত শ্রেণীর প্রাণীতে যৌন প্রজনন ঘটে, কিন্তু নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে সেগুলোতে ঘটে অযৌন প্রজনন। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে। আর অন্যতম গুরুত্বপূর্ণ যে জিনিসটা, কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত দিক থেকে এক, এরূপ দুই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। নিচে গেছে একটু, কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন, মানে কনজুগেশন অর্থ কি, এটা কিন্তু সংজ্ঞা এখানে দেওয়া আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কনজুগেশন অর্থ কি। কনজুগেশন অর্থ হলো জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত দিক থেকে এক, এরূপ দুই গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন প্রজনন ঘটে। তো এটা হলো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের। প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত কারা কারা? এক, অ্যামিবা, এক নম্বরে আসে অ্যামিবা, আর দুই নম্বরে আসে ডায়াটম। তো অ্যামিবা আর ডায়াটম এই দুইটা কিন্তু জীবের নাম, এবং এই দুইটা জীব কিন্তু প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। তো এই দুইটা চিত্র আঁকি, এগুলো কিন্তু অবশ্যই নোট খাতায় রাখবা। প্রতিষ্ঠা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসলে ইজিলি একটা সুন্দর প্রশ্ন, গোছানো প্রশ্ন উত্তর দিতে পারবা। অ্যামিবার চিত্র যদি আঁকি আর ডায়াটমের চিত্রটা যদি আঁকি, অ্যামিবার চিত্র তোমাদের লুক লাইক এরকম। ঠিক আছে, এটা অ্যামিবা। আর ডায়াটমের চিত্র যদি আঁকি, এটা ডায়াটম। দিস ইজ অ্যামিবা আর এটা হলো ডায়াটম। এই দুটো হলো, এটা অ্যামিবার চিত্র না ডায়াটমের চিত্র। ইজি, এই দুইটা প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। আর বায়োলজিতে কিন্তু অবশ্যই যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। সব চিত্র পারা লাগে না, কিছু চিত্র আছে একটু ইম্পর্টেন্ট, এগুলো তোমার পরীক্ষার খাতা যদি এগুলো চিত্রগুলো আঁকো অবশ্যই মাস বেটার। তো না আঁকার থেকে আঁকাটা অবশ্যই বেটার। তুমি যেরকমই আঁকো, তুমি এটা একটু দুই তিনবার একটু চেষ্টা করলেই তোমার কিন্তু এই চিত্রগুলো হয়ে যাবে। সো অ্যামিবা আর ডায়াটম হইল, এর মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠাও শেষ হয়েছে। এবার আসি ফানজাই। প্রতিষ্ঠা থেকে একটু উন্নত, এরা প্রতিষ্ঠা থেকে একটু উন্নত শ্রেণীর। ফানজাই এক নম্বরে আসে, এরা স্থলজ, অধিকাংশ স্থলজ, মৃতজীবী, এরা অধিকাংশ স্থলজ, কেউ কেউ মৃতজীবী আবার কেউ কেউ পরজীবী।
এরা এককোষী অথবা মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এরা এককোষী অথবা মাইসেলিয়াম অর্থ হলো তোমার সরু সুতার মতো অংশ দিয়ে এরা গঠিত হতে পারে। মানে এরা দুই রকমের হতে পারে, এরা এককোষী হতে পারে, আবার এরা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত হতে পারে। তারপরে বরাবরের মধ্যে এদের নিউক্লিয়াস সুগঠিত। মানে তোমার এই মনেরা ছাড়া যত এই রাজ্যের জীবগুলো আছে সবগুলা নিউক্লিয়াসই সুগঠিত। সুগঠিত মানে কি, এদের নিউক্লিয়াস গুলো তোমার পর্দার ভিতর আবৃত, এদের নিউক্লিয়াস গুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো না, তো এদের নিউক্লিয়াসটা সুগঠিত। এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। একটু স্পষ্ট লিখি, এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর ওই যে মনে আছে তোমার চিত্র আঁকছিলাম, এই যে এরকম ভাবে উদ্ভিদেরটা এই যে চারিদিকে যে এই যে একটা পর্দা দ্বারা পরিবৃত থাকে না, এই জিনিসটার নাম হলো কোষ প্রাচীর। তো এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এদের কোষ প্রাচীর তোমার কাইটিন দ্বারা গঠিত। তো কোষ প্রাচীর কি, এই যে চারিদিকে যেই একটা তোমার এই যে প্রাচীর আছে না, এটার আবার কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি, যেই প্রাচীর তোমার কোষকে চারিদিক থেকে পরিবৃত করে রাখে, এটাকে বলা হয় কোষ প্রাচীর। এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা আবৃত। আচ্ছা, এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। তো কোষ প্রাচীর কি, কোষকে চারিদিক থেকে যে প্রাচীর পরিবৃত করে রাখে তাকে বলা হয় কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, তো এরপরে যেটা আসে, এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তো ক্লোরোপ্লাস্ট কি, ক্লোরোপ্লাস্ট হলো তোমার ক্লোরোপ্লাস্টের মাধ্যমে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা সরাসরি সূর্যালোকের উপস্থিতি তৈরি করতে পারে। তো এদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট মানে হলো তোমার সবুজ প্লাস্টিক। সবুজ প্লাস্টিকের আমরা দ্বিতীয় আলোচনা করব। তো এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আপাতত এতটুকু মনে রাখবে, এদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই, মানে ফাঞ্জাইয়ের ভিতর ক্লোরোপ্লাস্ট নাই। তো এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আর হেপ্লয়েড স্পোর দিয়ে হেপ্লয়েড স্পোর দিয়ে এরা বংশবৃদ্ধি করে। ঠিক আছে, তো ফাঞ্জাই হেপ্লয়েড স্পোর দিয়ে এরা বংশবৃদ্ধি করে। তো ফাঞ্জাইয়ের কি জীবগুলা কি, এক নম্বরে আসে ইস্ট, দুই নম্বরে আসে ইস্ট প্যানিসিলিয়াম, আর তিন নম্বর আসে মাশরুম। ঠিক আছে, তো ফাঞ্জাইয়ের অন্তর্ভুক্ত জীব হলো ইস্ট প্যানিসিলিয়াম। এটা তোমাদের বইতে ইংরেজিতে লেখা আছে, কারণ আমি ইংরেজিতে লিখলাম ইস্ট প্যানিসিলিয়াম। তিন নাম্বার আসে মাশরুম। তো বইতে এই তিনটা জীবের নাম আসছে, ইস্ট প্যানিসিলিয়াম, মাশরুম, এই তিনটা তোমার ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত। এরা ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার মানে কি, এরা অধিকাংশ স্থলজ মৃতজীবী পরজীবী, এরা এককোষী মাইসেলিয়াম, এরা এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এরা হেপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, আর এদের কোষ প্রাচীর এদের কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, তো ফাঞ্জাই শেষ। এখন বাকি রইল দুইটা, এক প্লান্টি আর তিন হলো অ্যানিমেলিয়া। প্লান্টি আর অ্যানিমেলিয়া কি, একটু সংক্ষেপে যদি আমি সোজা ভাষায় বললা দেই, প্লান্টি বলতে বোঝায় প্লান্ট অর্থ কি, গাছ, গাছের চারা।
তো প্লান্টি বলতে আমাদের সেম জিনিসটাই, উদ্ভিদ। প্লান্টি বলতে এখানে তোমার উদ্ভিদ বা গাছ সংক্রান্ত যে শাখাটা আছে, যে রাজ্যটা, এটাকে বলা হয় প্লান্টি। আর সেম তার বিপরীতে অ্যানিমেলিয়া বলতে বোঝায় যারা চতুষ্পদ প্রাণী বা তোমার যে কোনো প্রাণী লাইক মানুষ, বাঘ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু, এই প্রাণী জগতের সবকিছু তোমার অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত। তো আমরা তখন কি পাইলাম, মডেলরা কিন্তু অণুজীব পাইছি, ঠিক আছে। প্লান্টিও এক কথায় অণুজীব, আর ধানজাইও কিন্তু অণুজীব। ইস্ট, প্যানিসিলিয়াম, মাশরুম, এগুলো এখানে অণুজীব আছে, নিম্ন শ্রেণীর জীব, সবকিছু মিক্স। বাট প্লান্টি কিন্তু তোমার উদ্ভিদ, এখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়েছে। আর অ্যানিমেলিয়া যে রাজ্যটা, এটা মানুষের রাজ্য, মানুষ সহ অন্যান্য সকল প্রাণীর রাজ্য কিন্তু অ্যানিমেলিয়া। তো প্রাণীদের রাজ্য অ্যানিমেলিয়া, ইজি ভাষায় বলতে গেলে উন্নত শ্রেণীর যত প্রাণী আছে সবগুলা। তো প্লান্টিতে যাই। প্লান্টির যে সংজ্ঞাগুলো আছে এগুলো তোমরা সরাসরি বই থেকে জেনে পড়ে নিতে পারো। আমি যদি তোমাদেরকে একবার সহজ ভাষায় বলে দেই, প্লান্টি তোমার প্রথমেই যে সাধারণ বেসিক বৈশিষ্ট্যটা, এক নম্বর আসে প্লান্টির নিউক্লিয়াস সুগঠিত, অবভিয়াসলি বিকজ এটা ইউক্যারিওটের রাজ্যের অন্তর্ভুক্ত, এদের নিউক্লিয়াস সুগঠিত। তোমরা এটা একটু লং করতে পারো, যেরকম তোমার এক নম্বর পয়েন্ট দিতে পারো এদের নিউক্লিয়াস সুগঠিত। তারপর দুই নম্বর দিতে পারো তোমার এদের নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত। তারপরে তোমার এদের দেহে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্টের কারণে এরা সবুজ উদ্ভিদ অর্থাৎ সরাসরি সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আমরা জানি অধিকাংশ উদ্ভিদ কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। রিজন ইজ তোমার এদের দেহে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, সবুজ প্লাস্টিক থাকার কারণে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তারপরে তোমার এরা আর্কিগোনিয়েট তোমার, তারপরে তোমার এইখানে দিতে পারো এদের এরা স্থলজ, জলজ, অধিকাংশ স্থলজ, কিছু কিছু রয়েছে যারা জলজ। তারপরে এদের ভ্রূণ সৃষ্টি হয়, প্লান্টির ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে। ওই উদ্ভিদের কিভাবে প্রজনন হয়, কিভাবে তারা নতুন উদ্ভিদ জন্ম দেয়, সেটা আমরা সামনে আলোচনা করবো। তো এদের ভ্রূণ গঠিত হয়, ভ্রূণের ভিতরে এদের ডিম্বাণু থাকে, এগুলো চাইলে লিখতে পারো। তো এদের ভ্রূণের ভিতরে ডিম্বাণু থাকে, এদের ভ্রূণ গঠিত হয়। এরা এদের ভ্রূণ গঠিত হয়, আবার ডেপ্লয়েড পর্যায়ে শুরু হয়, ভ্রূণ গঠিত হওয়ার পরে ডেপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তারপরে আর প্রধানত স্থলজ, অধিকাংশ জলজ, এটা তো বলছি আগেই। তারপরে এরা, এটা লিখি, অ্যানাইসোগ্যামাস, এরা অ্যানাইসোগ্যামাস অর্থ কি তোমার অ্যানাইসোগ্যামাস অর্থ হলো তোমার গঠনগত জৈবনিকভাবে ভিন্ন এরূপ দুই গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন বা অযৌন যে পর্যায়ে বলো, যৌন বা অযৌন পর্যায়ে শেষ হয়। অ্যানাইসোগ্যামাস অর্থ কি গঠনগত দিক থেকে ভিন্ন, এদের আকার আকৃতি এবং গঠনগত শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুই গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন প্রজনন সম্পন্ন হয়। অ্যানাইসোগ্যামাস কি গঠনগত দিক থেকে পার্থক্য বিশিষ্ট দুই গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন প্রজনন সম্পন্ন হয়। তারপরে আর অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমার, সেটা হলো এরা সপুষ্পক। তো প্লান্টি রাজ্যে যত উদ্ভিদ আছে বা যত প্রাণী আছে, প্রাণী না তো মানে যত উদ্ভিদ যত জীব আছে সব কিন্তু এরা সপুষ্পক, ঠিক আছে, এরা সবাই সপুষ্পক। তো প্লান্টির আর আমি কোনো বৈশিষ্ট্য লেখলাম না, তোমার প্লান্টির বৈশিষ্ট্য সরাসরি বইতে যেগুলো আছে আমিও সেগুলোর কথাই বলছি, তোমরা সরাসরি বই থেকে চাইলে কিন্তু প্লান্টিরগুলো মুখস্থ করে ফেলতে পারো।
এবার আসি অ্যানিমেলিয়া। খুব ইজিলি চিন্তা করলে প্লান্টই কিন্তু তোমার উদ্ভিদ, তো উদ্ভিদের যে যে বৈশিষ্ট্য তুমি যেগুলো লিখতে পারো তার পাশাপাশি একটু আকর্ষণীয় করে দেওয়ার জন্য এগুলো লেখা যায়, খুবই সুন্দর। আর পাশাপাশি অ্যানিমেলিয়া মানে কি, সকল প্রাণী, মানে প্রাণী বলতে যারা তোমার হাঁটতে পারে, যারা তোমার চলন ক্ষমতা সম্পন্ন, তারা সবই কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রথম বৈশিষ্ট্য কি দেওয়া যায়? প্রথম বৈশিষ্ট্য দেওয়া যায় যে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এরা পরভোজী। ঠিক আছে, তো অ্যানিমেলিয়া যদি আমি দেখি, অ্যানিমেলিয়া, ঠিক আছে। তো অ্যানিমেলিয়া কি? অ্যানিমেলিয়া বলতে তোমার অবশ্যই যেহেতু এরা প্রাণী, আমাদের আশেপাশে যে সকল প্রাণীরা আছে সবই কিন্তু অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। তো অ্যানিমেলিয়া কি, এরা কিন্তু নিউক্লিয়াস বিশিষ্ট, অবশ্যই এদের অবশ্যই নিউক্লিয়াস রয়েছে। আর এরা বহুকোষী উদ্ভিদ, বহুকোষী প্রাণী। অ্যানিমেলিয়া এদের নিউক্লিয়াস বিশিষ্ট, এরা বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কি আগেই বলছি, এদের কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। আর হলো প্লাস্টিড আর কোষ গহ্বরও নেই। একদম শুরুতেই কিন্তু আমি ওই প্রাণী কোষের যে চিত্রটা আঁকছিলাম ওইখানে কিন্তু তোমাদের বলছি যে এদের কিন্তু কোষ গহ্বর থাকে না, থাকলেও কিন্তু অনেক ছোট অনেক সূক্ষ্ম হয়। এদের কোষ গহ্বর নেই, প্রাণীদের কোষ গহ্বর নেই, এবং এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে কি হয়? ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এরা সরাসরি সূর্য থেকে খাদ্য গ্রহণ করতে পারে না। একমাত্র ক্লোরোপ্লাস্টের কারণে এরা কিন্তু সূর্য থেকে খাদ্য গ্রহণ করতে পারে। তো এদের দেহে ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এরা পরজীবী, এরা মৃতজীবী বা পরজীবী যেটি বলো। তারপরে এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের অ্যানিমেলিয়ার জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এটা লিখি, এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ঠিক আছে, অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলোর কিন্তু জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আর তোমার এরা প্রধানত যৌন জননের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করে। ঠিক আছে, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলো যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর আরেকটা যে হাইলাইটিং পয়েন্ট সেটা হলো এদের ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি। ঠিক আছে, ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি, এটা কিন্তু বই সরাসরি নেই। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলা জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, ক্লোরোপ্লাস্ট নাই, না থাকার কারণে এরা সরাসরি সূর্য থেকে খাদ্য গ্রহণ করতে পারে না। এর ফলে এরা পরজীবী, পরভোজী, অর্থাৎ অন্য উদ্ভিদের উপর এরা নির্ভরশীল খাদ্য তৈরি করার জন্য। এদের প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, আর ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হলো অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলা। তো এই অ্যানিমেলিয়ার পরেই তোমাদের বইতে হাইলাইটিং একটা পয়েন্ট পাবা 2004 সালে বিজ্ঞানী টমাস কেবলিয়ার স্মিথ
এই যে প্রোক্যারিওটার মনে রাখে তিনি ব্যাকটেরিয়ার একটা রাজ্য তৈরি করেন এবং প্রোটিস্টটাকে তিনি দুইটা রাজ্য তৈরি করেন। প্রোটিস্টটাকে মানে মনে রাখে তিনি নতুন নামকরণ করেন ব্যাকটেরিয়া রাজ্য, আর প্রোটিস্টটাকে তিনি দুই ভাগ করেন। ঠিক আছে, প্রোটিস্টটাকে তিনি দুই ভাগ করেন। দুই ভাগের এক নাম্বারটা কি? প্রোটোজোয়া, আর দুই নাম্বারটা কি? ক্রোমিস্টা। ঠিক আছে, তো প্রোটোজোয়া আর ক্রোমিস্টা তিনি প্রোটিস্টটাকে তিনি দুই ভাগে ভাগ করেন, এক প্রোটোজোয়া আর দুই হলো ক্রোমিস্টা। তো এখন সহজে বোঝা যাইতেছে যে মনেরার নতুন নামকরণ তিনি করেন ব্যাকটেরিয়ার একটা রাজ্য, প্রোটিস্টটাকে দুই ভাগ করেন প্রোটোজোয়া ক্রোমিস্টা। তো 1 2 3 ফাঙ্গাই প্লান্ট অ্যানিমেলিয়া, আরো 3 3 3 6। তার মানে বিজ্ঞানী টমাস কেলভিন স্মিথ তিনি কিন্তু এখানে 5টা জায়গায় তিনি 6টা রাজ্যে এগুলোকে বিভক্ত করেন। বিকজ প্রোটিস্টটাকে তিনি দুই ভাগ করেন প্রোটোজোয়া আর ক্রোমিস্টাতে, তিনি 6টা রাজ্য এখানে গঠন করেন। কি কি? ব্যাকটেরিয়া রাজ্য, প্রোটোজোয়া, ক্রোমিস্টা, ফাঙ্গাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, তো বিজ্ঞানী টমাস কেলভিন স্মিথের শুধু এতটুকু তোমরা মনে রাখতে হবে, তার এই পুনর্নামকরণের এই জিনিসটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। ওকে, তো আমরা তোমার রাজ্যগুলো সব শেষ করছি। এবার আসি তোমার আরেকটা নতুন সাইডে, এটা হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ কি? তোমার শ্রেণীবিন্যাসটা কিভাবে কোন সারিতে গেছে। ঠিক আছে, তো এটা যদি লিখি, প্রথমে আসে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এই যে একটা যে সারি গেল না, এটা কিন্তু শ্রেণীবিন্যাসের একটা সম্পূর্ণ ধাপ। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এই যে একটা ধাপ আছে না, এই ধাপটারে মানে এটা কিন্তু তুমি চাইলে শ্রেণীর আগে কিন্তু বর্গ নিতে পারবে না। এইটা কিন্তু একটা বিজ্ঞানের একটা নাম দিচ্ছেন, এটার নাম হলো নেস্টেড হায়ারার্কি। ঠিক আছে, তো বিজ্ঞানীর নাম দিচ্ছে নেস্টেড হায়ারার্কি। এখন পরীক্ষায় প্রশ্ন আসলে তো নেস্টেড হায়ারার্কি কি, পরীক্ষায় তখন তুমি লিখতে পারবে না। বিজ্ঞানীর এটার নাম দিচ্ছে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি যদি পরীক্ষায় প্রশ্ন আসলে লিখতে হইব রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, গণের উপসেট প্রজাতি। তো নেস্টেড হায়ারার্কি কি? রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এই যথাক্রমে যে ধারাটা গেছে সেটার নাম হলো তোমার নেস্টেড হায়ারার্কি। ঠিক আছে, তো নেস্টেড হায়ারার্কি কি পাইলাম? এটা একটা খুবই ইম্পর্টেন্ট, করার জন্য আসছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এই যে সম্পূর্ণ যে একটা ধারা, এই ধারাটার নাম হলো নেস্টেড হায়ারার্কি। তো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম। এবার আসি দ্বিপদী নামকরণ। দ্বিপদী নামকরণ, ঠিক আছে, দ্বিপদী নামকরণ মানে কি? দুই পদ নিয়ে একটা নাম করা হয়, ওটার নাম হলো দ্বিপদী নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। তো বিজ্ঞানীরা সকল প্রাণীর একটা বৈজ্ঞানিক নাম দেয়,
তো যে কোনো একটা তোমার ধরো ধানের বৈজ্ঞানিক নাম আছে, দেন তোমার ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম আছে, সকল প্রাণীরই একটা বৈজ্ঞানিক নাম থাকে, এটাকে বলা হয় দ্বিপদী নামকরণ। তো দ্বিপদী নামকরণের দুইটা, যেহেতু প্রথমে আমরা পাইলাম দুইটা ভাগ থাকে, তো ওকে, তো দ্বিপদী নামকরণের প্রথম যে ধাপটা সেটা থাকে তার গণের নাম, আর পরের অংশে থাকে তার প্রজাতির নাম। ঠিক আছে, তো দ্বিপদী নামকরণের প্রথমে থাকে তার গণ এবং পরের অংশে থাকে তার প্রজাতি, এই দুইটা নিয়ে মূলত দ্বিপদী নামকরণ গঠিত হয়। এখন দ্বিপদী নামকরণের কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং যে সীমাবদ্ধতা গুলো মানলে কিন্তু যে কোনো একটা প্রাণী দ্বিপদী নামকরণ করা হয়। তো দ্বিপদী নামকরণের সীমাবদ্ধতা গুলো হলো তোমার প্রথমে, তো দ্বিপদী নামকরণ সর্বপ্রথম কে করেছিল এবং দ্বিপদী নামকরণের জনক সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনাস। ক্যারোলাস লিনাস সর্বপ্রথমে দ্বিপদী নামকরণের প্রবক্তা এবং তিনি প্রথমে দ্বিপদী নামকরণ প্রবর্তন করেন। তো দ্বিপদী নামকরণ লেখার কিছু সুনির্দিষ্ট নিয়ম হলো, অবশ্যই তোমার দ্বিপদী নামকরণ গুলো ল্যাটিন ভাষায় লেখা লাগবে। দ্বিপদী নামকরণ, এটা তোমার বইতে আছে, দ্বিপদী নামকরণের যে প্যারাটা বা যে পার্টটা ওইটার মধ্যে আছে। দ্বিপদী নামকরণ অবশ্যই তোমার ল্যাটিন ভাষায় লেখা লাগবে এবং তুমি যদি দ্বিপদী নামকরণটাকে স্মার্টভাবে বা কম্পিউটার প্রিন্ট আকারে লিখতে চাও তাহলে অবশ্যই এটাকে তোমার ইটালিক ভাষায় লেখা লাগবে। এবং দ্বিপদী নামকরণগুলো তুমি যদি কম্পিউটার ছাড়া এইভাবে লেখো তাহলে অবশ্যই লেখার নিচে তোমার একটা আন্ডারলাইন দেওয়া লাগবে, দুইটি মানে গণ এবং প্রজাতির নিচে এরকম করে একটা আন্ডারলাইন দেওয়া লাগবে। এবং দ্বিপদী নামকরণ যে প্রবক্তা বা যিনি দ্বিপদী নামকরণটি তৈরি করেছেন তার নামের প্রথম অক্ষর সবার শেষে অবশ্যই লিখতে হবে। তো এটা হলো দ্বিপদী নামকরণ লেখার সুনির্দিষ্ট কিছু নিয়ম। এটা হয়তো তোমাদের পরীক্ষা সৃজনশীলে আসতে পারে, দ্বিপদী নামকরণ লেখার নিয়ম আলোচনা করো, তোমরা এখানে অবশ্যই পয়েন্ট আকারে লিখে দিবে। আর দ্বিপদী নামকরণের আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন হলো, তোমার দ্বিপদী নামকরণ লেখার সময় তুমি গণ এবং প্রজাতির সর্বপ্রথম যে অক্ষরটা বা অ্যালফাবেটটা লিখবা এইটা হবে একমাত্র তোমার ক্যাপিটাল লেটারে, আর বাদ বাকি সবগুলো হবে স্মল লেটারে। তাহলে গণ লেখার পর প্রজাতির শুরুটাও কি ক্যাপিটাল লেটারে? না, এইটাও স্মল লেটারের, মানে ক্যাপিটাল লেটার শুধু প্রথমটা, পরে পুরোটাই তোমার স্মল লেটারে যাবে। ঠিক আছে, আর এবার আসি দ্বিপদী নামকরণের কিছু বেসিক ধারণা দিলাম। তোমাদের বই পড়লে তোমরা অবশ্যই এখানে দ্বিপদী নামকরণের খুব চমৎকার ভাবে তোমাদের বইতে লেখা আছে, এগুলো পয়েন্ট আকারে লিখলে অবশ্যই পরীক্ষায় খুবই উপকৃত হবে। তো কয়েকটা সাধারণ দ্বিপদী নামকরণ বৈজ্ঞানিক নামকরণ যদি দেই, অনেকেই আছে যারা বইতে দ্বিপদী নামকরণের যেই চ্যাপ্টার দেওয়া বা যে ছকটা দেওয়া এর বাইরে যে বইতে আরো কিছু জায়গায় দ্বিপদী নামকরণ আছে লক্ষ্য করেন। যেমন তোমার ক্যারোলাস লিনিয়াসের চিত্রের পাশেই দেখবা তোমরা পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম খেপা। ঠিক আছে, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম খেপা। এরপরে সিংহ, সিংহের বৈজ্ঞানিক নাম পেন্সেলাও। আর এবার আসি সাধারণ কিছু বৈজ্ঞানিক নামে, যেমন ধান, অরিদা, স্যাটিভা। তো তোমাদের বইতে এরকম বৈজ্ঞানিক নামের অনেক বড় একটা
লাইন দেওয়া আছে বা চার্ট দেওয়া আছে। তো এই দুইটা ব্যতীত উপরে পেঁয়াজের একটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে এডিয়াম খ্যাপা, আর সিংহের একটি বৈজ্ঞানিক নাম দেওয়া আছে পেন্থ্রা লেও, ঠিক আছে। আর ধানের অরিজা সেটিভা, তো এগুলো হলো কমন, এগুলো তোমার এমসিকিউতে প্রায় আসে। তো এখন কথা হলো কি যে তোমার এই বৈজ্ঞানিক নামগুলো তুমি কিভাবে মুখস্থ রাখবা, ঠিক আছে। তো অনেকেরই এটা একটা মানে পেইনফুল বিষয় যে বৈজ্ঞানিক নাম মুখস্থ রাখতে পারে না। তো বৈজ্ঞানিক নাম মুখস্থ করার একটা খুবই ইজি একটা টেকনিক আমি শিখাই, সেটা হলো এই যে বৈজ্ঞানিক নামগুলো আছে, এক মিনিট, ওকে। তো বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করার দরকার নেই, একটা খুবই ইজি একটা টেকনিক শিখাই দিই। যেমন তোমাদের চার্টের কিন্তু একদম শুরুতে দেখবা ধানের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে অরিজা স্যাটিভা, দেন পাটের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে তারপর আমের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, কাঁঠালের বৈজ্ঞানিক নাম শাপলা, জবা, কলেরা জীবাণু, ম্যালেরিয়া, আরো অনেক বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। তো এগুলো মুখস্থ করা একটা খুবই সোজা টেকনিক। আমি এগুলোর নাম মুখস্থ করি নাই, আমি যে টেকনিকটা অবলম্বন করছি সেটা হলো গিয়া যে তোমার ধানের বৈজ্ঞানিক নাম ওএস শুধু এতটুকু মুখস্থ করছি ওএস, কারণ এমসিকিউর জন্য তোমার এমসিকিউতে তোমার কখনোই তোমার ওএস দিয়ে আর কোনোটা থাকবে না, একমাত্র ধানের জেনুইন বৈজ্ঞানিক নামটাই থাকবে অরিজা সেটিভা। তো ওএস মনে রাখলেই এনা। পাটের বৈজ্ঞানিক নাম সিসি, আমের বৈজ্ঞানিক নাম ম্যাগনিফা ইন্ডিকা। তো ম্যাগনিফাই ম্যাঙ্গোর থেকে আমি একটু আপগ্রেড করে এটাকে ম্যাগনিফা করছি, তো এটা হয়ে গেছে ম্যাগনিফা ইন্ডিকা। কাঁঠালের বৈজ্ঞানিক নাম AH, দেন শাপলার বৈজ্ঞানিক নাম NN, জবার বৈজ্ঞানিক নাম HR, কলেরা জীবাণু VC, ম্যালেরিয়া জীবাণু তোমার PV, তারপরে তোমার আরশোলা তোমার PA, মৌমাছির অ্যাপিসিন্ডিকা AP। তো কিছু কিছু পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে গা, আর এইভাবে অন্য যেগুলো আছে এগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে পড়ছি হয়ে গেছে গা। আর মানুষের এটা হোমোসেপিয়েন্স অনেকেই হয়তো এখন জানে, আর যারা না জানে এটা মুখস্থ করে ফেলেন। মানুষের একটা হোমোসেপিয়েন্স, রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে টাইগ্রেস, লাস্টে টাইগ্রেস ছিল এটা দিয়ে মুখস্থ করছি, টাইগ্রেস হয়ে গেছে। আর দোয়েলের CS। তো এইভাবে তোমরা চাইলে ওই সংক্ষিপ্তগুলো যেমন CCC, AH, AP এগুলো চাইলে একটু মুখস্থ করে ফেলালে কিন্তু বৈজ্ঞানিক নামগুলো খুব ইজিলি মনে পড়ে যায়। তো বৈজ্ঞানিক দ্বিপদী নামকরণের যদি এইভাবে যারা তোমরা মুখস্থ করতে পারো, আর যদি তোমরা বলো যে না আমরা মুখস্থ করবো না, আমরা সরাসরি ওগুলোই চার্টটাই পুরো মুখস্থ করবো, ওয়েল খুবই বেটার। কিন্তু যদি কেউ ওই চার্ট মুখস্থ করতে না পারো, তাহলে তাদের জন্য সংক্ষিপ্ত টিপস যে ধান অরিজা সেটিভা OS, তো এরকম করে তাই খুবই ইজিলি মুখস্থ করতে পারো। তো দ্বিপদী নামকরণের এই চার্টের পরে প্রথম অধ্যায় আর ইম্পর্টেন্ট কিছু নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব ইজি এবং একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, বিকজ এটা যেহেতু প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে আমাদের বায়োলজির যাত্রা শুরু, প্রথম অধ্যায় থেকে আমরা কিন্তু একদম শুরু করে শেষ অধ্যায় 14 অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করব। তো চেষ্টা করছি প্রথম অধ্যায় তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, বিকজ প্রথম অধ্যায়ে ওরকম অনেক হার্ড বা ক্রিটিক্যাল কিছু নেই। সামনের অধ্যায়গুলোতে একটু কিছু জটিলতা আছে, অবশ্যই ওগুলো আমরা সমাধান করবো, ওগুলো জটিল থাকবে না। তো এই বেসিক ধারণা আজকে আমার ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে একটা সম্পূর্ণ গাইডলাইন ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলের পাশেই থেকো। ধন্যবাদ।